নমস্কার, লাল রঙা চিঠিতে দীর্ঘদিন বাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দীপায়ন, আমার সঙ্গে আছে প্রীতি। এটা অনেকটা কোনো খুব পুরনো জিনিস যা ধূলি ধূসরিত হয়ে গেছে, সেই জিনিসকে যা নিজেদের অত্যন্ত প্রিয়, সেই প্রিয় বস্তুকে ধুলো ঝেড়ে আবার সূর্যের আলোয় নিয়ে আসার মতো। তো লাল রঙা চিঠির শেষ ভিডিও কত মাস আগে হয়েছে বা কত বছর আগে হয়েছে সেটা আমাকেও দেখে বলতে হবে, এবং কি হয়েছে সেটাও মনে নেই। লাস্ট ভিডিও কি করেছিলাম। এখন ভাবলাম যে লাল রঙা চিঠিটা যে কারণে আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে লাল রঙা চিঠি আমাদের জীবনের কথা বলবে। সেভাবেই শুরু হয়েছিল, ওর একটা শিমুয়ের পায়েস রান্না থেকে এই চ্যানেলটা শুরু হয়েছিল, মনে আছে। তখন রেজিস্ট্রি হয়নি। তো লাল রঙা চিঠি আমাদের জীবনের কথা বলবে, সেখানে যে কোনো রান্নাও থাকতে পারে, প্রাত্যহিক জীবনের ঘরোয়া কোনো মুহূর্ত সেটাও থাকতে পারে, কোনো কিছু আমরা উদযাপন করছি তাও থাকতে পারে। এই যে গত 4ই মেতে বিজেপির জয় আমরা সবাই আনন্দ করলাম, সেটাও হতে পারতো, তখন প্ল্যানিং ছিল না। যাই হোক, লাল রঙা চিঠি এভাবে ঘরোয়া বিষয় হোক কিংবা আন্তর্জাতিক বিষয় জীবনের কথা বলবে। এতদিন স্থগিত রেখেছিলাম বলে প্রত্যেকের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, স্থগিত রাখাটা উচিত হয়নি। আবার নতুন করে ধুলো ঝেড়ে আমরা ফিরে আসলাম। একদমই তাই। লাল রঙা চিঠিতে যখন পুরোনো ভিডিওগুলো আমি দেখতাম মাঝে সাঝে, তখন মনে হতো কত আগের কথা, তখন দুজনে কতটা অন্যরকম ছিলাম। কথা ঠিক করে এখনো যে খুব ভালো বলতে পারি তা নয়, কিন্তু তখন আরোই যে অন্যরকম মানে কি, শারীরিক ভাবে মানে হ্যাঁ, রোগা থেকে মোটা হয়েছে, একটু রোগা ছিলাম। বা যাই হোক, প্রথম প্রেম করলে যেরকম সেই তার একটা মাদকতা থাকে, সেটা অনেক ভিডিওতে ফুটে উঠেছে। তো সেগুলো ভালো লাগতো। তো তখন মনে হতো যে এখনো তো জীবনে কত নতুন কিছুই ঘটছে, কত জায়গায় টুকটাক বেড়াতে যাচ্ছি, আমাদের রিচুয়াল ম্যারেজটা হয়েছে, তো সেগুলোও একটা ভালো মোমেন্ট। কিন্তু ওই করব করে আর করার হয়ে ওঠেনি কখনো। তো ভাবলাম ঠিক আছে, তাহলে নতুন করে আজকে থেকেই নয় শুরু করা যাক। আজকের বিষয়টা দর্শকদের বলে দিই। আজকের বিষয়টা কিছুই না, বিয়েতে একটা উপহার পেয়েছি, মানে অনেক উপহারই পেয়েছি, তার মধ্যে একটা উপহার এয়ার ফ্রায়ার। তো সেটা আমি কখনো আগে চালাইনি। কিভাবে চালাতে হয় আমি যে বিশেষ জানি তা নয়। তো সেটা দিয়েই আজকে আমার ইচ্ছা আছে একটুখানি ওই আম পোড়ার শরবত বানাবো। রান্নাঘরে চলে যাওয়া যাক, এবার পৃথিবীর রান্না পর্যালোচনা করবো। আচ্ছা, এটাকে আমি শুনেছিলাম একটু প্রিহিট করে নিতে হয়, তো সেটা কিছুটা করেছি। এবারে বলেছিল আমটাকে একটুখানি সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে দিতে, যাতে এটার ভেতরে ঢুকে গরম হওয়ার পর আমটা ফেটে না যায়। তো এবার সেই কাজটাই করব। একটু মাঝখান থেকে চিড়ে দেব, যেরকমটা আমরা ডিম ভাজার ক্ষেত্রে করি, মানে সেদ্ধ ডিমটাকে ভাজার। আর এই ছালটা ছুলতে হবে না? না, ছালটাই তো পুড়বে। একটু ছিঁড়ে নিয়েছি, আশা করি এরপর আর এখানে গিয়ে এটা ফাটবে না। আমার কিন্তু ধারণা ছিল, আমি যে 1-2বার খেয়েছিলাম, যে আম পোড়া শরবতটা পাকা আম দিয়েই হয়, সেরকমই আমার ধারণা ছিল। কাঁচা আমের করছে। আমি জানি আম পোড়া শরবত কাঁচা আমেরই হয়, এটা কনফিউশন। আপনারা কমেন্টে লিখবেন আম পোড়া শরবত। পোড়া যদি কাঁচা হতে পারে, পাকা আমেরও হতে পারে। অবশ্যই জিনিসটা পোড়ানোর থেকে পাকা আমের মতো করে শুদ্ধভাবে খাওয়াটাই বেশি ভালো লাগে। আজকে দুপুরেও খেয়েছি, যাই হোক দেখা যাক। এবারে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে বলেছিল, তাতে নাকি স্মোকি ফ্লেভারটা ভালো আসে। তো সেটাও করলাম। এবার এটা ওপেন করো। আমাকেই প্রথম টেস্ট করাবে, কি অভিজ্ঞতার যে আমি সম্মুখীন হব। এবার এটা এখানে দিয়ে দেব। দিয়ে এবার কতক্ষণের জন্য চালাতে হবে? বলেছিল 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াস। 20 মিনিট? হ্যাঁ, মাঝখানে একবার ওটা খুলে শুধু পাল্টে দিতে। মানে আম পোড়া সার্ভ করেছিলিস জেমিনিতে? আমাকে একেবারে মজা করতে পারছে না, কি অবস্থা। মানে 20 মিনিট ধরে 200 ডিগ্রি সেলসিয়াসে যদি জিনিসটা হয়, আমি সেই কারণেই তাহলে আমরা 10 মিনিট দিয়ে শুরু করি। হ্যাঁ, মানে মেশিনটাই না বাষ্পীভূত হয়েছে। 20 মিনিট মুখের কথা। ঠিক আছে, আমরা তাহলে 10 মিনিট দিয়ে স্টার্ট করি, কারণ যদি বেগতিক হয়, হঠাৎ করে যদি মানে আমার নিজের কাজের প্রতি নিজেই বিশ্বস্ত নয়, হঠাৎ করে যদি এয়ার ফ্রায়ারটা ফেটে ওঠে, সেটা তো সর্বনাশ। তো আমার এমনি ওই যে কালী পুজোর সময় একবার ওই কালী পুজো, এটাও আমাদের আফসোস যে প্রথম বছর কালী পুজো, সেটা আমার নিজস্ব যে চ্যানেল দীপায়ন স্পিক্স, সেটা মনিটাইজেশন হলে মাকে পুজো দেবো এরকম একটা মায়ের কাছে মানত করেছিলাম, সেটা হয়েছিল। তারপরে পুজোও দিয়েছিলাম। সেটারও কিছুটা পরিকল্পনা হয়েছিল যে কালী পুজোয় লাল রঙা চিঠির পক্ষ থেকে একটা ব্লগ আসবে, কিন্তু সেই পরিকল্পনার জায়গাতেই থেকে গেল। আমি কিছুটা অংশ শুটও করেছিলাম, যেমন কুমোরটুলিতে গেছিলাম ঠাকুর আনতে। তো ওই আর কি, হয় না ভাবি, কিন্তু আর আলটিমেটলি করে ওঠা। আর পুজোর আয়োজনের মাঝখানে যেহেতু আমাদের লোক ওয়ার্ল্ড একটু কম, সুতরাং আলাদা করে ওই দিকে মনোযোগটা দিতে গেলে পুজোর আয়োজনটা একটু মার খায়।
তো যাই হোক, সামনের বছর যে কালী পুজো হবে সেটা অবশ্যই করবো, কথা দিলাম। তো যেটা বলছিলাম, টাইমারটা এবার সেট করা যাক 200। না, একেবারে ডান দিকে করে দিতে হবে। এটা হলো 200। 100-তে 10 মিনিট দিলে হয় না? 10 মিনিট না, এটা হচ্ছে টাইম মিনিট। এ দেখে না, সত্যি 10 মিনিট পর যেন অফ হয়। এখন কটা বাজে? এখন ঠিক 10:30টা। আমার হিসেব মতো 10:30 থেকে 2-3 মিনিট আগে। হ্যাঁ, ওই 37-38। ভগবানের নামে সুইচটা আবার অন করি। ভেতরে একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে জিনিসটা পাচ্ছে। আর তো যেটা বলছিলাম, সে কালী পুজোর সময় যে 108টা প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপটা জ্বালানোর সময় তেলটা মানে আমারই দোষে একটু আমি বেশি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা ওই পোলতেগুলোর মধ্যে। তাতে হয়েছে কি, যে আবার 108টা মানে একটা গোটা স্ট্যান্ড, তার চারদিকে টোটাল 108টা প্রদীপের সলতে দেওয়া যায়। এবার ওটা জ্বালাতে জ্বালাতে যেটা হয়েছে, আগুনটা ভীষণ ওপরে উঠে গেছে। মানে ওটা যজ্ঞকুণ্ডের আগুন নাকি প্রদীপ চলছে, মানে রীতিমতো তেল ইন্ধন পেয়ে আগুন সে একেবারে সিলিং দাও করে জ্বলে উঠেছে একেবারে, যাকে বলে। তো মানে রীতিমতো বালতি টালতি জল টলে নেবানোর পরিকল্পনার এরকম অবস্থা হয়েছিল। তো তারপর থেকেই না আমার একটুখানি কোনো জায়গায় যদি মনে হয় যেখানে এটা শর্ট সার্কিট হতে পারে বা কোথাও আগুন ধরে যেতে পারে, একটু যেন ব্যাকআউট মানে ওই ঘটনাটা খালি একটু মাথায় ঘোরে। না, থাকাটা ভালো, আগুন নিয়ে খেলা করাটা উচিত না। তবে তারপরেই যখন এই ঘটনাটা ঘটেছে, তারপরেই ইউটিউবে তো বিভিন্ন জিনিস দেখি, আর আমরা দুজনেই জাগ্রত হিন্দু বাঙালি হিসেবে মা কালীর ভক্ত, মানে শক্তি সাধনায় আমরা বিশ্বাস করি। তো তারপরে ইউটিউবে দেখলাম সার্চ করে, তো সেখানে একটা অদ্ভুত কথা লিখেছে যে যেখানে মা কিছু সময়ের জন্য অধিষ্ঠান করেন, সেখানে কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ড সেটা কিন্তু ঘটে থাকে। মানে অগ্নিকাণ্ড কাণ্ড নয়, মানে এটা খুব নিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড। আগুনটা জ্বলে ওঠা, মানে এটা তো দাবানলের মতো গোটা ঘর পুড়িয়ে দেয়নি, কিন্তু মানুষকে একটু চমকিত করে দিয়েছে। হয়তো মা এসেছিলেন কিছু সময়ের জন্য। তো কালী পুজোরও স্টিল ফটো এই চ্যানেলে পোস্ট করা হবে। যেগুলো যেগুলো আমাদের ইচ্ছা ছিল করতে পারিনি, স্টিল ফটো দেখে আপাতত সন্তুষ্ট থাকুন। এরপরে আপকামিং যে ইভেন্ট গুলো হবে, বা আপকামিং তো রিচুয়াল ম্যারেজ করতে পারবো না, সেটা বিশাল ব্যাপার, কিন্তু কালী পুজো তো প্রতি বছরই হবে, এই বছরে অবশ্যই রেকর্ড করব। স্কুলে বেল পড়ার মতো এটা তো বেল পড়ে গেছে 10 মিনিট হয়ে যাওয়ার পর। তা খুলে দেখি কি অবস্থা এটার। হাত দিয়ে তো ধরতে পারবো না, বেশ গরম। চামচ ব্যবহার করা যাক। এবার এখন বোঝা যাবে যে 10 মিনিটের পর আরো কিছুটা সময় দিতে হবে কিনা। প্রথমবার করা হচ্ছে বলেই সতর্কতা, প্রথমবার করা হলে হ্যাঁ 10 মিনিটের পর অনেক দিতে হবে। দেখো, মানে এটা কি নরম পথপথে হয়ে যাবে নাকি? এটা একটা পোড়া হবে, পোড়া। আচ্ছা, সেই পোড়াটা এখনো হয়নি, এখনো ইটের মতোই শক্ত আছে। আর উপরে পোড়া দাগও নিশ্চয়ই হবে। পোড়া দাগও হবে, যেরকম আমরা বেগুন পোড়ায় দেখে থাকি। জেমিনিয়ায় ভুল বলেনি, শুধু শুধু অপবাদ দিচ্ছিল। সুতরাং আরো আমরা 10 মিনিট দেবো, আশা করি তার মধ্যে পোড়া দাগ আসবে। তা নয়তো আরো দেবো। শুনেছি এটাতে খুব ভালো চিকেন তন্দুরি হয়, বাট চিকেন কিনে সেটাকে 3-6 মিনিটে করাতে, সেটার মাপটা কতটা সেটা জেমিনিয়াই জানে। এই আমার ধারণা একই রকম মাপ হবে। এবং মাইক্রো ওভেনেও কিন্তু চিকেন তন্দুরির সমস্ত ব্যবস্থা আছে। আমাদের যে মাইক্রো ওভেনটা, সেটাও বিয়েতে বড় মামা দিয়েছে। তো সেখানেও তন্দুরি গ্রিল করার বিভিন্ন রকম অপশন আছে। নানা রকম এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাবো। এক্সপেরিমেন্ট করতে করতে যাবো, তবে সাবধানে থাকতে হবে। এক্সপেরিমেন্ট করতে করতে যন্ত্রণা বিকল হয়ে যায়, সেটা বা আমরাই না ক্যালেন্ডার হয়ে যাই। তার জন্য এইটা দেওয়ার পরে অফ ক্যামেরা আমরা পাশের ঘরে গেছিলাম, যাতে যন্ত্রটা যদি ফেটেও যায় আমাদের প্রাণহানি না হয়। আমি জানি যারা এয়ার ফ্রায়ার খুব ভালো ব্যবহার করতে পারেন, তারা আমাদের আসলে হাসাহাসি করছেন যে এত আনাড়ি একটা এয়ার ফ্রায়ার ঠিক করে ব্যবহার করতে পারে না। আসলে আমরা যে জেনারেশনে আমরা মা কাকিমাদের দেখেছিলাম ওই গ্যাসেই কিছু পোড়ানোর হলে পোড়াতো, আর তার আগে দিদিমা ঠাকুমাদের দেখেছিলাম ওই উনুনে, কয়লার উনুনে কিছু পোড়াতো। তো এয়ার ফ্রায়ার, মাইক্রো ওভেন এগুলো আমাদের কাছে একটু নতুন। একেবারে নতুন বলবো না, কিন্তু ব্যবহার করাটা একটা ব্যাপার থাকে তো, টাইমিং, হ্যাঁ, কতটা দিতে হবে, কত গুণের জন্য দিতে হবে। তো সেই জন্য শুরুতে একটু হোঁচট খাই, তবে করতে করতে অভ্যেস হয়ে যাবে। কারুকার্য খচিত ছুরিতে আমি প্রথমবার দেখি। এইগুলোতে ধারটা মনে হয় একটু না, ধারটা আছে, ঠিকই আছে, ধারটা ঠিকই আছে। দেখো মাঝে মাঝে আমার গলার সামনে ধরে। বাজে কথা, ধার এগুলোতে ভালোই আছে। 3টের সেট আমি কিনেছি, মানে একটার সাথে 3টে রয়েছে, দেখাচ্ছি আমি। ওই কলেস্ট্রি মার্কেট থেকে 3টেই কেন? না, আমি অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট। আচ্ছা, এই ছুরি 2 রকম আছে। এই একটা মা, আর এ তো একেবারে আঁশবটির মতো। এটা মাংস টাংস কাটার জন্য, আর এইটা বোধহয় স্যালাড এই জাতীয় জিনিস কাটার জন্য। এই প্রিন্ট গুলো আমার ভীষণ ভালো লেগেছিল, আমি একটা ব্লগে দেখেছিলাম। টোটাল কত নিল? 200 সামথিং। আচ্ছা,
মানে আমি অন ক্যামেরা জিজ্ঞেস করছি, মানে আমি কিন্তু এটা সাজানো ভাবে জিজ্ঞেস করছি না, মানে আমি সত্যি জানি না কি কি পরপর অর্ডার করেছি, কি কি এসেছে ও কিছুই জানে না। আমি বই টই পড়ি, সব সাংসারিক পণ্ডশ্রমে আমি থাকি না। পণ্ডশ্রম থাকে না, সত্যি কথা। কিন্তু খাবারটা যদি নুন কম হয় সেটাতে কিন্তু তখন বলার জন্যও থাকে। যাই হোক, এটাই হচ্ছে পুরুষ মানুষের ধর্ম। তো মাঝে আমাদের দুবার আসতে হয়েছে কি হয়নি দেখার জন্য। তো যেটা দেখলাম সব মিলিয়ে মোটামুটি 30 মিনিট সময় লাগলো আমটা পুড়তে। তো খুলে এখন যেই পর্যায়ে আছে সেটা আমি দেখাচ্ছি। এই হলো আমের চেহারা, মোটামুটি যা পুড়েছে আশা করছি এই দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো এরপর যেটা করতে হবে, আমি জানি আম পোড়ার শরবত সবাই বানাতে জানে, অযথাই জ্ঞান দিচ্ছি। তো এরপর যেটা করতে হবে, যেটা আমরা আম পোড়ার শরবত কিভাবে করতে হয় সেটা মানুষকে শেখাচ্ছি না, এটা আমাদের জীবনের একটা ছোট্ট গল্প বলছি। তো এরপর এটাকে আমরা ওই ঠান্ডা হলে ছালগুলোকে ছাড়িয়ে মিক্সার মেশিনে দেবো, কিন্তু ঘড়িতে এখন বাজে রাত 11টা। তো 11টার সময় 11টা 20 তো রাত 11টার সময় আম পোড়ার শরবত কোনো মানুষে খায় না, আমরাও খাবো না। আজকে আমাদের রেসিপিটা এই অবধি থাকবে। তো কালকে এটা রেডি করে টেস্ট করে তারপর তার রিভিউ দিচ্ছি, নিজেই নিজেকে রিভিউ দেবো আর কি। তো যেটা দেখালাম, আমটা খোসাটা ছাড়িয়ে রেখেছি, এবার এটাকে একটুখানি কাঁটা চামচ দিয়ে খুচিয়ে পেস্ট বানিয়ে নেবো। কতটা অত্যাচার সহ্য করে এই অবস্থায় একটা আম করেছি, সেই কারণে অল্পই হয়েছে, একটাই করেছি কারণ কি জানি কি হবে না হবে, শুধু শুধু জিনিসগুলো নষ্ট করে তো কোনো লাভ নেই। এবার আমরা অভিজ্ঞ হয়ে গেছি। হ্যাঁ, আধ ঘন্টা 200 ডিগ্রি সেলসিয়াসে। যাই হোক, এটার মধ্যে একটু চিনি অ্যাড করতে হবে। নতুন রান্নাঘর তো, নিজে কোথায় কি রেখেছি নিজেই ভুলে যাই। আচ্ছা, এটা মাখানো হয়ে গেছে, এবার এটার মধ্যে একটু জল দেব। জল কোথায় রেখেছি সেটাও ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না। এটা আসলে মিক্সারে যদি মিক্স করে নেওয়া যেত তাহলে একদম পুরো পেস্ট হয়ে যেত, সেটা আমার এখন মনে পড়েছে। কিন্তু আমার এখন আর ইচ্ছা করছে না মিক্সারে মিক্সড করতে, আমি হাত দিয়ে একটুখানি যতটা সম্ভব মিহি করে নিচ্ছি। কেমন ধরা স্মোকি ফ্লেভার? আম এখন টক থেকে মিষ্টির দিকে পৌঁছে যাচ্ছে, ফলে আমের যে টক ভাবটা সেটা প্রায় নেই বললেই চলে। এটা যেটা হয়েছে, নিচে ঘন অংশটা পড়ে আছে আর ওপরে মানে ডালের জল যেরকম খেলে যেরকম লাগে, নিচে যদি ডালটা পড়ে থাকে আর ডালের জলটা আমি খাই, সেখানে যেরকম টেস্টের হানি হয়, এটা সেটা লাগে, কারণ পুরো ব্যাপারটা সঠিকভাবে মেশে। তাই আমের ওই র ফ্লেভারটা এটা উপরিতলে পাওয়া যাচ্ছে। তার মানে এটা মিক্সারই দেওয়া উচিত ছিল। এবং এখন যেহেতু আস্তে আস্তে কাঁচা আমের সিজনটা চলে যাচ্ছে, এখন যেহেতু পাকা আমটাই বেশি পাওয়া যাচ্ছে, ফলে একদিক থেকে ভালো, কিন্তু এই কাঁচা আমের যে আম পোড়ার শরবতের টক ব্যাপারটা, সেই আমের টক ব্যাপারটা কিন্তু এখন আর খুব একটা নেই। আমি বলেছিলাম পাকা আমের আম পোড়ার শরবত খাবো, সেই পাকা হতে যাচ্ছে। তাতে মিষ্টির ভাবটা বেশি হবে। আমি যদি পাকা আমের আম পোড়ার শরবত খাই, সেখানে তো মিষ্টি ভাবটা বেশি হবে, সেটা আরো ভালো হবে। পাকা আমের আম পোড়ার শরবত আমি শুনিনি, কিন্তু পাকা আমের শরবত আমি শুনেছি, সেটা না হয় একদিন ট্রাই করে দেখবো। এবং আমি খেয়েছি, ওটা আমি আগে খেয়েছি, নিজে বানিয়ে খেয়েছি, ভালো হয়েছিল খেতে। তো সেটা একদিন বানাবো। তো রেসিপিটা মোটের ওপর হয়তো আমার ঠিকই ছিল, শুধু এই সময়টা বাছা ভুল হয়েছে। এবং এটা মিক্সিতে আরো একটু মিহি হয়ে গেলে হয়তো পুরোটা অ্যাসেম্বলেট হয়ে পুরো গ্লাসে একেবারে শরবত হিসেবে খাওয়া যাবে। এখানে ওই ডাল নিচে পড়ে আছে, ডালের পড়ে আছে, সেই রকম হয়েছে। যাই হোক, এটা যদি গুলতে না পারি, চিনি দিয়ে নুন দিয়ে মাখিয়ে এমনি এটা আচারের মতো খেয়ে নেওয়া যাবে। তো আমি নিজে পার্সোনালি এই রেসিপিটাকে খুব বেশি নাম্বার দিতে পারছি। তো এবার আমরা বলতেই পারতাম আহা কি বানানো হয়েছে, একেবারে জন্ম জন্মান্তরে ভুলবো না, সেরকম না। র আনকাট ভিডিও যেহেতু হচ্ছে, তাই বলছি যে এটা 10-এ 5 পাবে, সেটা আমাদের জন্য নয়, আর একটু এটার পেছনে যদি সময় দেওয়া যেত তাহলে পুরোটা ঘুরে জিনিসটা আরো ভালো। আমি একটু শুধু টেস্ট করি, শুধু শুধু আচার হিসেবে ভালো লাগছে খেতে, খাওয়াই যায় সেটা। সুতরাং প্রত্যেককে বলবো যে আম পোড়া শরবতের পেছনে এত সময় নষ্ট না করে একদম বাইরে থেকে হিমসাগর আম কিনে এনে
কেটে খাবে, দেখো সেটা অনেক অনেক বেশি ভালো। যাই হোক, পুরো ভিডিওটা খুব মজার ছলে বানানো, তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আগামী সপ্তাহে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপায়ন, আর আমার সঙ্গে অবশ্যই থাকবে প্রীতি। আমরা দুজনে আসবো লাল রঙা চিঠির নতুন ভিডিও নিয়ে। সেটা ঘরোয়া ভিডিও অবশ্যই হবে সাম্প্রতিক সময়। তা আবারও বলছি যে ভবিষ্যতে দেশ ভ্রমণ, বিদেশ ভ্রমণ সবই হবে, যা আমাদের জীবনের অঙ্গ। সাফল্য, ব্যর্থতা সবই দেখাবো। এই যে আজকে কিছুটা আমরা ব্যর্থ হয়েছি, দর্শক মাছ পেয়েছি দুজনে, সেটাও দেখাবো আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে।